বিদেশি ব্র্যান্ডকে যে খুব সহজে বিট করতে পারছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সাম্প্রতিক রিলিজ হওয়া ওয়ালটনের এই Xenon X91 এই স্মার্টফোনটি। 30,999 টাকায় এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 3D কার্ভ করা অ্যামোলেড ডিসপ্লে, Helio G100 চিপসেট, 64 মেগাপিক্সেলের Sony IMX682 মেইন সেন্সরের ক্যামেরা, পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেই সাথে ফোনটিতে 12 জিবি র্যাম থাকছে এবং স্টোরেজ থাকছে 256 জিবি। এত চমৎকার স্পেক্স দেখে আলাদা আটকানো হওয়ার কিছু নেই। চলুন ফোনটির রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটা জেনে আসি, আর সেটা থেকে আমরা বুঝতে পারবো ফোনটি ভ্যালু ফর মানি ডিভাইস কিনা। Xenon X91 ওয়ালটনের একটা ফ্ল্যাগশিপ ফোন। সো আর বক্সের দিকে তাকালেই সেই ফ্ল্যাগশিপ ভাইবটা আপনারা খুঁজে পাবেন। বক্সটিকে ওপেন করার পরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে দেখতে পাচ্ছি। ওকে, এটাকে সরিয়ে রাখি। তারপর দেখতে পাচ্ছি এখানে 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার রয়েছে। তারপর দেখতে পাচ্ছি USB-C to C কেবল রয়েছে। তারপর দেখতে পাচ্ছি সিম ইজেক্টর রয়েছে। তারপর দেখতে পাচ্ছি টেম্পারড গ্লাস রয়েছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছি TPO কেস রয়েছে। মূলত এই ছিল বক্স কন্টেন্ট। ফোনটির রিয়ার পার্টে তাকালে একটা এলিগেন্ট ভাইব পাওয়া যায়। স্ট্রাকচারটা কিন্তু দারুণ, আর ম্যাট ফিনিশ হওয়াতে একদমই আঙ্গুলের চাপ পড়ে না। দৌড়লেই কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফিল পাওয়া যায়। এই ক্যামেরা হাউজিংটি দেখে কি মনে হয়? কোনো একটা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা হাউজিং এর সাথে কিছুটা আসলে মিলানোর চেষ্টা করছেন, রাইট? রিয়ার পার্টে কিন্তু 3টা ক্যামেরা দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে একটা ব্রেথিং হ্যালো লাইট রয়েছে, যার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি চার্জিং, ইনকামিং কল এবং নোটিফিকেশন আসলে। Xenon X91 এ যে জিনিসটা সবার নজর কাড়বে আর সেটা হলো 3D কার্ভ করা ডিসপ্লে। দেখলে কেমন জানি প্রাণটা জুড়িয়ে যায়। আপার সিন এবং লোয়ার সিনটি বেশ নেরো করা হয়েছে, পাশাপাশি দুই সাইডের কার্ভ লেভেলটা ডিপ দেখায়। ফ্রন্ট পার্টটা কিন্তু দেখতে এক কথায় জোস। তবে এই বড় সাইজের পাঞ্চ হোলটি কিন্তু ফ্রন্ট পার্টের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দিয়েছে। 184 গ্রাম ওয়েটের সাথে 8.4 মিলিমিটার থিকনেস রয়েছে ফোনটিতে। সো আমি ভেবেছিলাম যেহেতু 8.4 মিলিমিটার থিকনেস রয়েছে, সো ফোনটি একটু বেশি মোটা হবে, ধরতে আনকমফোর্ট ফিল হবে। বাট আপনি এই অংশটাতে খেয়াল করেন, দুইটা সাইড এমন ভাবে কার্ভ করা হয়েছে, সো এই কার্ভ লেভেলটা ডিপ দেখায় কিন্তু ফোনটাকে হাতে ধরে সেই মোটার যে ফিলটা সেটা আপনি মোটেও করবেন না। এবং আমার মতো মাঝারি সাইজের হাত যাদের রয়েছে তারাও কিন্তু এক হাতে অপারেট করতে পারবেন। মোট কথা হচ্ছে হ্যান্ডি ফিলটা যথেষ্ট ভালো। উপরের দিকে তারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে, তবে নিচের দিকে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক দেয়নি। ফ্ল্যাগশিপটা ধরে রাখতে হবে, তাই না? ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট কাজ করে, তবে পজিশনটা একটু নিচেতে। ফোনটিতে ওয়ালটন সিঙ্গেল স্পিকার ইউজ করেছে, আর স্পিকারের কোয়ালিটি মোটামুটি লেগেছে আমার কাছে, অর্থাৎ অ্যাভারেজ বলা যায়। আপনি যদি ভলিউম 100% পর্যন্ত রাখেন তাহলে ওকে ফাইন, বাট 200 পর্যন্ত যখন নিয়ে যাবেন তখন কিছুটা ডিস্টরশনের দেখা পাবেন। তবে একটা জিনিস আমি বুঝলাম না যে 31,000 টাকার ফোনে কেন সিঙ্গেল স্পিকার দেওয়া হলো। ফোনটির স্লটে আপনি অনলি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, নো এক্সটার্নাল মেমোরি কার্ড। ওভারঅল ফোনটির ডিজাইন আপনাকে মুগ্ধ করবে, এটা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল, যেটি 3D কার্ভ করা। ডিসপ্লের রেজুলেশন 2400x1080 পিক্সেল। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, একটা ভিভিড কালার প্রোভাইড করছিল, আর ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে ডিসপ্লেটা দেখতে আরো জোস লাগছিল। এই ধরনের ডিসপ্লেতে গেমিং বা কন্টেন্ট ওয়াচিং এ বেশ দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। 360 হার্জ টাচ স্যাম্পলিং রেটের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এতে। ডিসপ্লেটা ছিল বেশ ফ্লুয়েন্ট, টাচ রেসপন্সও যথেষ্ট ভালো লেগেছে। 120 হার্জ কিন্তু বেশ ভালোভাবে পুশ করতে পারছিল, যা আমরা testuf.com থেকেও কিন্তু টেস্ট করেছি, যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। ডিসপ্লেতে কোনো প্রকার নেগেটিভিটি জনিত ইস্যু আমি নোটিস করিনি। এই ডিসপ্লেতে ওয়ালটন ড্রাগন স্টিল স্টার 2 গ্লাস ব্যবহার করেছে, সো প্রোটেকশনের দিক থেকে আপনি সেফ থাকবেন এটা বলাই যায়। সানরাইজ ভিজিবিলিটি জনিত কোনো ইস্যু আমি ফেস করিনি। কোনো প্রকার অসুবিধা ছাড়াই ছবি তোলা সহ বেশ কিছু কাজে আমি ডাইরেক্ট সানলাইটে একে অপারেট করেছি। ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট আছে, সো OTT কন্টেন্টগুলো আপনারা খুব সহজেই ফুল HD তে উপভোগ করতে পারবেন। পারফরমেন্স সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio G100, যেটি 6nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টা-কোর CPU, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57 MC2। Helio G99 এর পর G100 এর যে বেশ কিছু সময় ধরে রাজত্ব করবে এটা কিন্তু এই ডিভাইসটা দেখেও বোঝা যাচ্ছে, কারণ অলরেডি কিন্তু Helio G100 বেশ কিছু ডিভাইসে ইউজ করা হয়েছে। পারফরমেন্স কিন্তু যথেষ্ট স্টেবল। এই ফোন থেকে আমরা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। এতে হেভি গেমগুলোর মধ্যে প্রথমে PUBG, Call of Duty এবং Asphalt 9 প্লে করেছি। PUBG তে গ্রাফিক্স কোয়ালিটি ভালো পেয়েছি। লং টাইম PUBG প্লে করার সময় কিছুটা হিসু খেয়াল করেছি, যা খুব একটা অস্বাভাবিক ছিল সেটা না। তবে PUBG প্লে করতে গেলে যদি আপনি গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে প্লে করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা গেম প্লে আপনি এ থেকে পাবেন। Call of Duty প্লে করার সময় অ্যাকশন মোমেন্টগুলোতে 2-1 ফ্রেম ড্রপ পেয়েছি। ওভারঅল এর পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে আমার কাছে, গ্রাফিক্স কোয়ালিটিও ভালো পেয়েছি। Asphalt 9ও প্লে করেছি, এটার কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, গ্রাফিক্সটাও জোস ছিল। তবে Helio G100 যে গেমিং চিপসেট সেটা কিন্তু বলা যাবে না। তবে আপনি যদি মাঝে মাঝে গেম খেলেন বা শখের বর্ষে গেম খেলেন তাহলে এটা আপনার জন্য ওকে, বাট আপনি যদি একদম গেমিং টার্গেট করে কোনো ফোন কিনতে চান তাহলে এটা আমি আপনাকে খুব একটা সাজেস্ট করতে পারি না।
অ্যান্ড্রয়েড 14 বেস DDoS 15.0 তে রান করছে ফোনটি। আর DDoS কিন্তু বেশ লাইট অ্যান্ড ক্লিন। প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা খুবই কম। আর ইউআই আমি এখন পর্যন্ত কোনো প্রকার বাগের দেখা পাইনি। আর ইউআই একটা জিনিস আমি নোটিস করলাম, যাতে মিডিয়া ভিউ এর জন্য কোনো প্রকার গ্যালারি অ্যাপস নেই, যেটা আমাদের জন্য মাস্ট বি অনেক বেশি প্রয়োজন। মিডিয়া ভিউ করতে গেলে আমাদেরকে গুগল ফটোজ ইউজ করতে হয়। সো আশা করি ওয়ালটন নেক্সট কোনো আপডেটে হয়তোবা এটাকে ফিক্স করে ফেলবে। এতে 12GB ফিজিক্যাল র্যাম রয়েছে, সেই সাথে আরো 12GB ভার্চুয়াল র্যাম রয়েছে। যাই হোক, আমরা ভার্চুয়াল র্যামের কথা বাদ দেই, এই বাজেটে যে আমরা 12GB র্যাম পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি হেভি এবং লাইট বেশ কিছু অ্যাপস রেখে চালাতে গিয়েও দেখলাম, বিশেষ করে এখানে 8 থেকে 10টা অ্যাপ একসাথে রেখেও চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপই সেভাবে আসলে ক্রাশ করছে না। আর ফোনটিতে বিল্ট ইন স্টোরেজ থাকছে 256GB, যা UFS 2.2। সো আমার মনে হয় যে এই বাজেটে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর UFS 2.2 থেকে বেরিয়ে আসা উচিত, মিনিমাম 3.1 এর দিকে শিফট করা উচিত। তাহলে ফোনের ওভারঅল যে পারফরমেন্স সেটা কিন্তু আমরা আরো বেটার পাবো। ক্যামেরা সেকশনে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যার সেন্সর হচ্ছে সোনি IMX682। তারপরে আরো দুইটা 2 মেগাপিক্সেল সেন্সর থাকছে, যেগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলতে রাজি না। দেন সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সোনি IMX682 কিন্তু যথেষ্ট ভালো একটা সেন্সর। তবে এইটার কথা মাথায় আসতে আমার মনে পড়লো যে এটা তো আমরা জেরনের X90 তেও কিন্তু আমরা ইউজ হতে দেখেছি, বাট এই আপগ্রেড ভার্সনে এসে কেন আগের সেন্সরটাই রাখলো ওয়ালটন, সেটা আমার অনেকটাই বোধগম্য হচ্ছে না। ছবির কোয়ালিটি বেশ ভালো পাবেন, বিশেষ করে ডে লাইট থেকে বেশ শার্প ছবি পাবেন। ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। মোস্ট অফ দ্য টাইম এর ক্যামেরা ন্যাচারাল ছবি প্রোভাইড করে, মাঝে মাঝে সবুজ কিছু বলে এতটাই সবুজ করে তুলে যেটা দেখে আপনার আর্টিফিশিয়াল মনে হতে পারে। ডাইনামিক রেঞ্জও বেশ ভালো পারফর্ম করেছে, তবে এক্সপোজার ব্যালেন্সটা আরেকটু বেটার হলে ভালো হতো। সাবজেক্টকে ফোকাসে রাখতে গিয়ে অবজেক্টের কন্ট্রোল অনেকটাই হারিয়ে ফেলে মাঝে মাঝে। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন ওকে, বাট মাঝে মাঝে ক্রিটিক্যাল মোমেন্টে কিছুটা মিস করে ফেলে। পোর্ট্রেট মোডে ছবির স্যাচুরেশন একটু বেড়ে যায়, সাথে ফেসটাও কিছুটা স্মুথ হয়ে যায়, যেটা দেখতে অনেকের কাছে ভালো লাগে বা এটাকে অনেকেই সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলতে পারে। আর এক্সপোজার কন্ট্রোলটাও মাঝে মাঝে হিমশিম খায় এই পোর্ট্রেট মোডে। লো লাইটে আসলে ছবিতে নয়েজ এন্ড গ্রেনের দেখা পাবেন। এক্ষেত্রে নাইট মোড অন করলে ছবি থেকে নয়েজ এন্ড গ্রেন কমে যাবে, পাশাপাশি আপনাকে একটা আলোকিত ছবি উপহার দেবে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স দিতে পেরেছে। ছবি যথেষ্ট ভালো ছিল, ডিটেলসটা বেশ ভালো পেয়েছি। তবে ফেসকে একটু স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি। আরেকটা বিষয় নোটিস করলাম যে এক্সপোজার ব্যালেন্সটা কন্ট্রোল করতে এখানেও কিছুটা হিমশিম কাটছিল। তবে সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোড কিন্তু ভালো রেজাল্ট করেছে, বলতে পারেন সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যায় এ থেকে। এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K তে ভিডিও শুট করতে পারবেন। ফুটেজের কোয়ালিটি ঠিকঠাক থাকলেও কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই, যেটা এই বাজেটে মাস্ট বি আমাদের প্রত্যাশিত ছিল। পাওয়ার সেকশনে ফোনটিতে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে। সো পাওয়ার সেকশনটা বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তবে আমি বলবো যে এখন যেহেতু স্মার্টফোন ব্র্যান্ডগুলো সিলিকন কার্বনের ব্যাটারি দিয়ে আসলে ফোনটাকে মোটা বা ভারী না করেও তারা কিন্তু 5500 বা 5800 তে বা 6000 mAh এর ব্যাটারির দিকে নিয়ে যাচ্ছে। সো এই ট্রেন্ডটাকে ওয়ালটন অবশ্যই ফলো করা উচিত। ফোনটির ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। হেভি ইউজ করে প্রায় আমি একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমি 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এলাম। এতক্ষণ কিন্তু ফোনটির ভালো মন্দ সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। সো সেখান থেকে আপনার হয়তো যে জিনিসটা বেশি প্রয়োজন বা যেটাতে আপনার প্রায়োরিটি রয়েছে সেটা যদি থেকে থাকে, তাহলে এই ফোনটাকে আপনি চোজ লিস্টে রাখতে পারেন। তবে আপনি যেখানে প্রায়োরিটি দিচ্ছেন সেখানে যদি এই ফোনটা বিট না করতে পারে, তাহলে হয়তো এই ফোনটা থেকে সরে আসা উচিত। তবে আমি বলবো মডার্ন ইউজার যদি হয়ে থাকেন আপনি, তাহলে এই ফোনটা আপনার জন্য একটা ভালো একটা ড্রিল হতে পারে। সো গাইস, ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো রিভিউ। আল্লাহ হাফেজ।